আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরোয়ার। উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের দেখতে পরিদর্শনে গেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রকি। কুয়েট শিক্ষার্থীদের দাবি আদায়ের বিষয়ে শিক্ষা উপদেষ্টা কিছু বলেছেন কিনা, এই মুহূর্তে ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের এক দফা দাবি ছিল যে শিক্ষার্থীরা যে তারা যেন তার অপসারণ বা পদত্যাগ হয়। এই দাবিতে কিন্তু সোমবার বিকাল 3:30 থেকেই আমরণ অনশন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের 32 জন শিক্ষার্থী, এবং আজ অব্দি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে 25 জন শিক্ষার্থী এখন অনশনে আছে এবং প্রায় 5 থেকে 7 জন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে তারা বিভিন্ন হাসপাতাল বা মেডিকেলে ভর্তি আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের এই অনশনের ঘটনায় কিন্তু আজ সকালে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার কিন্তু কুয়েট ক্যাম্পাসে এসেছিলেন। উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খুলনার যে ডিএসডব্লিউ চত্বর, এই ডিএসডব্লিউ চত্বরে কিন্তু শিক্ষার্থীরা অনশনরত আছে এবং একের পর এক শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হচ্ছেন এবং কুয়েটের যে বিশেষ মেডিকেল টিম এখানে আছে এবং সেখানে তারা চিকিৎসা নিচ্ছে। শিক্ষার্থীদের সাথে সিআর আবরার সকাল 10টার দিকে এসে কথা বলেন এবং সেখানে কিন্তু খুলনার বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক সহ খুলনার কুয়েটের ডিএসডব্লিউ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এই সময় শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি, কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদের পদত্যাগের দাবি জানান এবং তারা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার পরও কিন্তু তাদের যে আমরণ অনশন সেটা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছে যে এই এক দফা দাবি আসলে না মানা পর্যন্ত তারা এই অনশন থেকে আসলে ছড়বে না। আমরা পরবর্তী শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, উনি আমাদের সাংবাদিকদের যেটি জানিয়েছেন সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে তারা আলাপ আলোচনা করেছেন, শিক্ষার্থীরা একটু সময় নেবেন। তিনি শিক্ষার্থীদেরকে অনশন ভাঙার অনুরোধ করেছেন, তবে বিষয়টি শিক্ষার্থীরা বিবেচনা করবেন বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি যে উপদেষ্টা আরো আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব একটা আইন ব্যবস্থা আছে, এই মুহূর্তে কিন্তু উনি কোনো সিদ্ধান্ত আসলে এখান থেকে দিতে পারবেন না। একটি তদন্ত কমিটি ইউজিসির মাধ্যমে করা হয়েছে এবং এই ইউজিসির যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটির মাধ্যমে কিন্তু আইনগতভাবে এটা একটা সমাধান খুব দ্রুত অল্প সময়ের ভিতর করা যায় কিনা এমনটাই ব্যবস্থা নিচ্ছে। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আরো জানিয়েছেন যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আসলে নিলে পরবর্তীতে এটা আইনগতভাবে জটিলতা বাড়তে পারে। এই জন্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনগতভাবেই কিন্তু শিক্ষার্থীদের পাশে উনি আছেন এবং শিক্ষার্থীদের জন্য যেন একটি সুন্দর ফলাফল আসে এমনটি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। আর পরবর্তীতে কিন্তু উনি আরো জানিয়েছেন যে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, তারা যারা খুবই অসুস্থ হয়েছেন তাদেরকে উনি মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আসলে অনুরোধ করেছেন এবং যদি অনশন তারা চলমান রাখে সেক্ষেত্রেও তারা বলেছে যারা খুবই অসুস্থ, শিক্ষা উপদেষ্টা বলেছেন যারা খুবই অসুস্থ তারা যেন অন্তত চিকিৎসা নেয়, এছাড়া বাইরে তারা অনশন করুক। কিন্তু শিক্ষার্থীদের দাবি যে ভিসির প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে আসলে অনড় অবস্থানে থাকবেন। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভাগীয় কমিশনার ডিসি এনাদের সাথে আসলে ছিলেন। তারা কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন তদন্ত কমিটি কিন্তু এই গত 18 ফেব্রুয়ারি কুয়েট বিশ্ববিদ্যালয়কে যে ঘটনাকে কেন্দ্র করে আজ শিক্ষার্থীরা এই অবস্থানে আসছেন, এই বিষয়টিকে আসলে সার্বিক দিক থেকেই কিন্তু আলোড়নের সৃষ্টি হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন, এই অনশনের বিষয়টি তোলপাড় সৃষ্টি হয়েছে, যার কারণেই কিন্তু আজ শিক্ষা উপদেষ্টা এসেছে এবং গতকাল কিন্তু এই বিষয়টা নিয়ে উনি কিন্তু যেটা বলেছেন যে গতকাল রাত্রে উনি শিক্ষার্থীদের সাথে খোঁজখবর নিয়েছেন এবং আজকে সকালেই কিন্তু তিনি কুয়েট বিশ্ববিদ্যালয়ে এসে তাদের সাথে কথা বলেছেন। শিক্ষা উপদেষ্টা আরো বলেছেন যে ইতিপূর্বে খুলনার এই যে ঘটনা, এই ঘটনায় উনি ব্যথিত, উনি শিক্ষার্থীদের পাশে আছেন। এর বাইরে শিক্ষা উপদেষ্টা সর্বশেষ উনি যে সংবাদ সম্মেলন সাংবাদিক করেছেন বা প্রেস ব্রিফিং ছিল, সেখানে তিনি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীদের যে দাবি, সে দাবি তিনি শুনেছেন, একটি তদন্ত কমিটি করবেন এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনগতভাবে যেন কোনো ফাঁক ফোকর না থাকে
সেই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেব এবং আইনগতভাবে কুয়েট বিশ্ববিদ্যালয়ের যে একটা সুরাহ সমাধান যেন হয় উনি তেমনটি জানাবেন। এইটা ছিল খুলনা থেকে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত হয়ে কুয়েট পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রকি। এদিকে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতীকী অনশন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্র তারুণ্য। তন্দ্রা, নিশ্চয় শুনতে পাচ্ছেন, অনশনে কারা অংশ নিয়েছেন, কি বলছেন তারা? কুয়েট শিক্ষার্থীদের যে আমরণ অনশন চলছে এবং সেই দাবির সাথে কিন্তু সংহতি জানিয়ে আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন আসলে তারাও কিন্তু এখানে অনশন করছেন এবং জানিয়ে রাখা ভালো যে আসলে তারা কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুধু সংহতি জানাচ্ছে না, তাদের যে দাবিটি ছিল অর্থাৎ উপাচার্যের পদত্যাগের যে দাবিটি ছিল সেই দাবির সাথেও কিন্তু তারা সংহতি জানিয়ে এখানে আছেন এবং আজকে এই দাবি আসলে শুরু করেছেন বা এই অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখা রয়েছেন তারা কিন্তু এখানে আজকে অনশন করছেন এবং তারা কুয়েটের সাথে সংহতি জানিয়ে আজকে এখানে অনশন করছেন এবং সকাল 10:30 থেকে তারা এখানে এসেছেন এবং তারা এখানে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে তারা এখানে অনশন করছেন এবং তারা যেটা বলছেন যে আসলে এই অনশন তাদের আমরণ অনশন এটি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে এবং শুধু দাবি নয়, তারা এই দাবি তারা যতক্ষণ না পর্যন্ত মানবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অনশন করবেন এবং শুধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, আজকে কিন্তু বলা যায় যে সব স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছেন সবাই মিলে কিন্তু আজকে এই প্রতীকী অনশন তারা করবেন বলে জানিয়েছেন এবং আজকে এই অনশন তারা করছেন এবং কুয়েটে আসলে যে ঘটনাটিকে কেন্দ্র করে এই পর্যন্ত আসলে তারা অনশন করছেন সেই ঘটনা কিন্তু আসলে অনেক বেশি ন্যাক্কারজনক এবং সেখানে কিন্তু কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের যে দাবি ছিল সেটিকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার থেকে কিন্তু আজকে পর্যন্ত এই দাবি তাদের চলমান রয়েছে এবং এখন পর্যন্ত তারা আসলে এখানে অনশন করছেন। তো আমরা যদি একটু কথা বলি কারোর সাথে যে আসলে ভাইয়া আপনাদের যে দাবিটি আছে এবং যে দাবিটি আপনারা বসেছেন আসলে কুয়েটের সাথে সংহতি জানিয়ে করছেন কিনা আপনারা জানেন যে কুয়েটে গত 2 দিন ধরে প্রায় 43 ঘন্টা ধরে অনশন চলছে। তো সেই অনশনের সাথে সংহতি জানিয়ে আমরা প্রথমে প্রতীকী অনশনের ডাক দেই এবং আমরা গতকাল সন্ধ্যা 7টা থেকে আমরণ অনশনের ডাক দেই যে যতক্ষণ না পর্যন্ত কুয়েটের ভিসি মাসুদ সে পদত্যাগ না করবে, তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন কর্মসূচি পালন করে যাব এবং আমরা সারা দেশে অনশন কর্মসূচি আহ্বান করি। আমাদের ডাকে সাড়া দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলাগুলোতে আজকে প্রতীকী অনশন এবং আমরণ অনশন কর্মসূচি পালিত হবে। গতকাল তো হচ্ছে এনসিপিও হচ্ছে আপনাদের এই দাবির সাথে সংহতি জানিয়েছে, তো সেটি ব্যাপারে আচ্ছা, এখানে এই দাবিটি আসলে অত্যন্ত যৌক্তিক একটি দাবি এবং বর্তমান যে সরকার থেকে শুরু করে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো যে প্রশাসন তারা সকলেই এই ছাত্র জনতার রক্তের উপর দিয়েই এসেছে এবং আমরা যদি দেখি যে এই ছাত্ররাই কিন্তু প্রত্যেকটি প্রশাসন এবং সরকারের বৈধতা। তো এখানে আসলে প্রত্যেকটি দলেরই উচিত, এখানে শুধুমাত্র এনসিপি না, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দল কিংবা বিএনপি এই ইস্যুতে তাদের আসলে বিএনপিপন্থী ভিসি হওয়ার কারণে তারা কোনো ধরনের কথা বলছেন না কিংবা ছাত্র দল থেকেও আমরা সেই ধরনের কোনো স্ট্যান্ড দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে এটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। সেই জায়গা থেকে এনসিপি এখানে একাত্মতা পোষণ করেছে। আমরা আশা করব অন্যান্য যে রাজনৈতিক দল এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও কুয়েটের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াবে।
যেমনটা বলছিলেন যে আসলে তারা বলছেন যে আসলে প্রত্যেকটি দল যদি কুয়েটের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের এই দাবিটি আসলে খুব তাড়াতাড়ি আসলে যাতে মেনে নেওয়া হয় সেটি তারা এই মুহূর্তে চাচ্ছেন এবং কুয়েটের সাথে সংহতি জানিয়ে কিন্তু তারা হচ্ছে আজকে এখানে আমার অনশনে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের আমরণ অনশন এখানে চলতেই থাকবে। তো এখন পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে আপিল বিভাগ। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিলের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? চৈতি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা হচ্ছে আপনি নিশ্চয় জানতেই পেরেছেন দুর্নীতি মামলায় হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে খালাস পেয়েছেন তিনি প্রধান উপদেষ্টা। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মামলাটি আসলে 2023 সালের 30 মে হচ্ছে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক এবং সেই সাথে এই মামলা যখন এখানে আসে তখন হচ্ছে এই মামলা আবেদন হচ্ছে খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের যে শুনানি সেই শুনানির জন্য আজকের দিন হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে তিনি বেঞ্চ ধার্য করেন এবং এই যে রায়টা দেওয়ার পর হচ্ছে আমরা ডক্টর ইউনূসের আইনজীবীর সাথে হচ্ছে কথা বলেছি। তিনি যেটি বলতে চেয়েছেন যে এই যে বিগত সরকার হচ্ছে হয়রানিমূলকভাবে হচ্ছে ডক্টর ইউনূসের যে মামলা যে কয়টি হচ্ছে মামলা দেওয়া হয়েছে বিগত সরকার হচ্ছে হয়রানি করার জন্য ডক্টর ইউনূসকে সেই জন্য হচ্ছে এই মামলাগুলো ঠুকে দিয়েছিলেন। এবং সেই সাথে তিনি আরেকটি বিষয় জানতে বলেছিলেন যে এই আদালতের রায় তারা হচ্ছে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ন্যায় বিচার পেয়েছেন। এবং সেই সাথে এই শুনানিতে আদালত যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন শুনানিতে হচ্ছে আপিল বিভাগ। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা হচ্ছে বলেছিলাম যে আর কয়টি মামলা রয়েছে, তিনি বলেছেন যে আর একটি মামলা রয়েছে এবং সেই মামলাটিও তারা হচ্ছে আইনগতভাবে হচ্ছে মোকাবেলা করবেন। এবং এখন পর্যন্ত হচ্ছে 66টি মামলাও করা হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তো এখন পর্যন্ত আমরা দুদকের আইনজীবীর সাথেও কথা বলেছি এবং এই যে ডক্টর ইউনূসের আইনজীবীও তিনি বলেছেন যে তারা আস্তে আস্তে যে এই যে মামলাগুলোতে তারা খালাস পাচ্ছেন সেটাতে হচ্ছে তার ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা হচ্ছে আশাবাদী যে বাকি মামলাগুলো তারা হচ্ছে ন্যায় বিচারের সাথেই হচ্ছে মোকাবেলা করবেন। তো আপাতত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কর্মশালায় কর্মী সমর্থকদের সমাগম কেমন দেখছেন? আপনি জানেন যে বিএনপির যে রাষ্ট্র কাঠামোর 31 দফা, সেই 31 দফার যে কর্মশালা, সেই কর্মশালা আজ রংপুর শিল্পকলা একাডেমিতে সকালে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির যিনি আছেন দায়িত্ব রয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মশালার উদ্বোধন করেছেন আমরা দেখেছি। এবং এই কর্মশালায় অংশ নিতে রংপুর জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা এখানে অংশ নিতে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের যে বিষয় সেগুলো দেওয়া হয়েছে এবং 31 দফার যে পত্র সেটি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা এখানে এসে দেখেছি যে এই কর্মশালায় অংশ নিতে ঢাকা থেকে বিভিন্ন অতিথিরা এসেছেন। এখানে আমরা দেখেছি যে প্রধান যে আলোচক হয়েছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আহ্বায়ক মিডিয়া সেলের, তিনি এসেছেন। একই সঙ্গে এসেছেন ব্যারিস্টার রবিন এবং এখানে এসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল হক, অন্যান্য নেতা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে কর্মশালা, সেই কর্মশালায় যে কর্মীরা আছেন তাদেরকে কিন্তু
যে যখন আপনাদের মতামত শুনবেন, প্রশিক্ষণের যে বিষয়টি সেই আপনাদের বিষয়টি প্রশ্ন, আপনাদের প্রস্তাবনা ইতিমধ্যে শুরু হয়েছে। তখন আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এই যে আমরা কি 31 দফা রয়েছে, এই এখান থেকে দফার মধ্যে রয়েছে তাকে এই জনগণের আশ্বাস, গণতান্ত্রিক অধিকার এই আশ্বাস প্রতিষ্ঠার লক্ষ্যে পারবো না। সংবিধান সংস্কার কমিশন একটি গঠন, দফা অবাধ সুষ্ঠু আপনি নিরপেক্ষ চিন্তা নির্বাচন করছেন অনুষ্ঠানের লক্ষ্যে দেশের মানুষের কল্যাণের নির্বাচনকালীন দল, জন্য, নিরপেক্ষ যেটা আমরা তত্ত্বাবধায়ক সবার সরকার কাছে ব্যবস্থার পুনঃপ্রবর্তন, সুতরাং সম্প্রীতিমূলক আমি চাই রাষ্ট্রসত্তা ও দিন শেষে জাতীয় সমন্বয় কমিশন সহ রংপুরে যে বিষয়গুলো এই কর্মশালা হবে, বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের দিনের ইতিমধ্যে শ্রেষ্ঠ আলোচনা কর্মশালা, শুরু হয়েছে। যেখান থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিশ্বাস নিয়ে এই যে বিএনপির রাষ্ট্র তিনি কাঠামোর তার 31 আগামী দিনের কর্মসূচি শুরু করবেন, যে উনি অন্তত রংপুর বিভাগে তার এই বার্তাটি যথার্থভাবে কর্মীরা এসেছেন। তো আমরা পরবর্তীতে খবর আমাদের আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা আমরা সম্পৃক্ত, আমাদের অঙ্গ রফিক, ধন্যবাদ আপনাকে। রংপুরে চলছে বিএনপির রাষ্ট্র কাঠামোর 31 দফা কর্মশালা, সেই খবর জানছিলাম সহকর্মী রফিকুল ইসলামের কাছ থেকে। জমে উঠেছে ধলেশ্বরী নদীর তীরে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার তরমুজের হাট। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সুমিত সরকার সুমনের কাছ থেকে। সুমন, বেচাকেনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? যে চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের মুক্তারপুরের কিন্তু ধলেশ্বরী নদীর তীরে কিন্তু জমে উঠেছে এই তরমুজের হাট। এই তরমুজের হাটে কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলা 6টি ইউনিয়ন ছাড়াও কিন্তু ঢাকার কাউরান বাজার, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে পাইকাররা আসে এখানে আসলে তরমুজ কিনতে। আসলে কিন্তু এখানে গত কয়েকদিন আগে বরিশালের তরমুজ ছিল, সেই তরমুজ কিন্তু আমদানি এখন প্রায় শেষের দিকে। এখন কিন্তু খুলনা থেকে তরমুজ কিন্তু আসলে তারা আমদানি করছে। তো এখানে কিন্তু সব মিলিয়ে 40 টাকা থেকে প্রায় 350 টাকা করে একটি তরমুজ সাইজ অনুযায়ী কিন্তু তারা এখানে বিক্রি করছেন বলে আমাদের এখানে জানিয়েছেন বিক্রেতারা। তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন কিন্তু তরমুজের দাম কিন্তু আসলে স্বাভাবিক আছেন বলে আমাদের এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এখানে কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু তরমুজের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরাও কিন্তু সেই অনুযায়ী আসলে দাম পেয়েছে বলে আমাদের এখানকার ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা জানিয়েছেন। তো আমি এখন একজন মায়ের দোয়া ফল ভান্ডারের একজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানতে চাইবো যে এখানে কি অবস্থা তরমুজের দাম এবং বেচা বিক্রি। আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো আছে, কিন্তু তরমুজের আবহাওয়ার কারণে অনেকটাই বেচা কিনে কম, আর তরমুজের দাম অনেকটাই কম। এখন আমাদের কাছে, আমাদের মার্কেটে যে তরমুজটা আসছে ওটা হচ্ছে খুলনার। বরিশালের তরমুজ, পটুয়াখালীর যে তরমুজটা প্রায় শেষ পর্যায়ে। এখন খুলনার যে তরমুজটা আছে ওইটা সর্ববড় যেটা 60 থেকে 9 কেজি 10 কেজি, ওইটা বিক্রি করতেছি আমরা 250 থেকে 300 টাকায়, বা 200 থেকে 300 টাকার মধ্যে। আর একবারে সর্বছোট যেটা ওইটা বিক্রি করছি 20 থেকে 40 টাকা। এর মধ্যে মাঝারি দাম আছে, যেমন 100 টাকা, 120 টাকা, 150 টাকা, সর্বমোট মিলে অনেকটাই কম তরমুজের দাম এখন বর্তমান মার্কেটে, অনেকটাই বাজারটা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জের তরমুজের বাজার কিন্তু এখন স্বাভাবিক রয়েছে বলে এখানকার ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীর থেকে আসলে তরমুজের সবশেষ। চৈতি, সুমন, ধন্যবাদ আপনাকে। মাগুরা চিফ জুডিশিয়াল আদালতে তোলা হচ্ছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ সহ 3 জনকে। আমাদের সহকর্মী পঙ্কজ রায় রয়েছেন সেখানে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। পঙ্কজ, সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন? আমি এখন আছি মাগুরা জেলা দায়রা জজ প্রাঙ্গণে। আজ 23শে এপ্রিল মাগুরা চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আজকে এই চার্জ শুনানির গঠনের দিনে আজকে সকাল 9টার দিকে হিটু শেখ সহ অন্যান্য যে আসামিদের এদেরকে চিফ জুডিশিয়াল প্রাঙ্গণ আদালতে এদেরকে কাস্টডিতে রাখা হয় এবং তার পরিবর্তে সকাল 10টার দিকে MA জাহেদ বিচারক জেলা দায়রা জজ তার নারী ও শিশু নির্যাতন আদালতে তাদেরকে নিয়ে
আগামী চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয় এবং আগামী 27শে এপ্রিল তাদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের সবচাইতে চাঞ্চল্যকর যে শিশু আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ডের 6 মার্চ তাকে ধর্ষণ করা হয় এবং মাগুরা থেকে ফরিদপুর ঢাকা মেডিকেল কলেজ এবং সর্বশেষ 13 মার্চ তাকে সিএমএস থেকে সে মারা যায়। তারপর সারা বাংলাদেশ উত্তাল হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আসিয়ার এই শাস্তি দাবিতে সারা বাংলাদেশ যখন উত্তাল, তখন বাংলাদেশ আইন মন্ত্রণালয় তাদের আইন পুনর্গঠন করে চার্জ গঠনের 90 দিনের মাঝেই এর রায় প্রদান করা হবে মর্মে খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে তাদের বিচারিক কাজ শুরু হয়েছে। এদিকে আমরা এহসানুল নামে একজন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত একজন অ্যাডভোকেট আজকে মাগুরার আসিয়ার শুনানি কার্যে অংশগ্রহণ করেন। সবশেষ এদিকে এই ছিল আমাদের কাছে আসিয়া হত্যাকাণ্ডের শুনানি, চার্জ গঠন শুনানির সবশেষ তথ্য। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা চিফ জুডিশিয়াল আদালতে তোলা হচ্ছে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ সহ 3 জনকে সেই খবর জানছিলাম সহকর্মী পঙ্কজ রায়ের কাছ থেকে। শরীয়তপুরে 50 শয্যার ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সাইফুল ইসলাম আকাশের কাছ থেকে। আকাশ, সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? চৈতি 7টি ইউনিয়ন কারণে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না কিন্তু এখানকার স্থানীয়রা। আমরা একটু এখানকার ভিতরের চিত্র যদি দেখাই, সকাল থেকে কিন্তু দীর্ঘ একটি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় চিকিৎসক না থাকার কারণে। এই চিকিৎসা কেন্দ্রে কিন্তু 18 জনের মতো চিকিৎসক থাকার কথা, সেখানে কিন্তু রয়েছে 9 জন, যাদের মধ্যে কিন্তু 4 জন এবং 3 জন মাত্র মেডিকেল অফিসার দিয়ে যাচ্ছে। যাদের চিকিৎসা সেবা দিচ্ছেন তারা কিন্তু যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু পাচ্ছে না। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যিনি কিনা চিকিৎসা সেবা নিতে এসেছেন। আসলে এই যে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে চিকিৎসক না থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, কি চান আপনি? আমাদের সাথে শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কুমিল্লার বুড়িচংয়ের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন 3 কিশোর। এই নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এই ঘটনা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি চৈতি, আমরা যেটা বলছিলেন, আসলে কুমিল্লা বুড়িচং উপজেলা মাধবপুর রেললাইনে আজ 3 জন যুবক নিহত ট্রেনে কাটা পড়ে। তবে কখন নাগাদ আসলে এই ঘটনা ঘটেছে বা তাদের কোনো পরিচয় আমরা এখন পাইনি। কুমিল্লা রেলের পুলিশ আসলে এই বিষয়ে চেষ্টা করবো। আসলে আপনি কি দেখলেন এবং কি কখন জানতে পারলেন? আমি জানতে পারি, আমি প্রত্যেকদিন একটু হাঁটাহাঁটি করি, আমার প্রত্যেক দিনের মতন আজকে এদিকে আসলাম। আজকে দেখি যে এখানে 3টা বডি নিচে বেরাবি কাটা হয়েছে। তখন টাইম লাগে মানে 5টায় আমার শেষ হয়, সেইদিকে আমরা একটু হাঁটতে আইলাম। আমি একা আসলাম, ওখানে কেউই নেই। তখন একটু এগিয়ে আসলাম, দেখি যে 2টা বডি এখানে জীবিত আছে। আমাকে বলতেছে, ভাই আপনি একটু আসেন, আমাকে একটু পানি খাওয়ান। তখন আমি একলা মানুষ, নার্ভাস হয়ে গেছি, পানিটা খাওয়াতে পারি নাই। এরপরে এলাকার মানুষ বেরিয়ে আসছে। বলছেন কুমিল্লার যে মাধবপুর রেলের লাইনে 3 জন যুবক কাটা পড়েছে ট্রেনে, কোন ট্রেনে? সুমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন কবির। 6 বছরেও সম্পন্ন হয়নি ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এতে শিক্ষা কার্যক্রমে কি কি অসুবিধা হচ্ছে জানাবেন?
শিক্ষা কার্যক্রমে চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা কার্যক্রম অর্থাৎ আমার পেছনে যে স্কুলটি রয়েছে এটি কিন্তু একেবারেই পরিত্যক্ত ভবন। এখানে 3টি রুম রয়েছে, 3টি রুমে 314 জন শিক্ষার্থী কিন্তু প্রতিনিয়ত গাদাগাদি করে ক্লাস করেন, যার কারণে কিন্তু তাদের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ সেই প্রতিষ্ঠানটি কিন্তু জরাজীর্ণ হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা ঝুঁকির মধ্য দিয়ে তারা ক্লাস করছেন। অর্থাৎ পাশেই কিন্তু আরেকটি ভবন, অর্থাৎ 2তলা ভবন, নতুন ভবনটি কিন্তু 2000 সালে কিন্তু সেই ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায়, অর্থাৎ নির্মাণ কাজ অসম্পূর্ণ করে ঠিকাদার কিন্তু পালিয়েছেন এবং তারপর থেকেই কিন্তু এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু এই ভবনটি ব্যবহার করতে পারছে না, যার কারণে মাদকের আড্ডা কারখানায় এই ভবনটি পরিণত হয়েছে এবং শিক্ষার্থী শিক্ষকদের চরম কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন, আমরা যদি জানতে চাই এখানকার প্রধান শিক্ষক যে কি সমস্যা হচ্ছে আপনাদের। আসলে আমাদের এই স্কুলের অবস্থান খুবই খারাপ অবস্থা। আমার স্কুলে 314 জন ছাত্রছাত্রী আছে। 314 জনের মধ্যে আমাদের স্কুলে বসার জন্য কোনো জায়গা হয় না, এক এক বেঞ্চে 5 জন করে বসছে। তারা মোটামুটি মানে কষ্ট হচ্ছে লেখাপড়ার। এখন নতুন একটা বিল্ডিং করার কথা ছিল, 2017-18 অর্থবর্ষে করা, 19 সালে কাজ ধরেছিল, 2020-এ কাজ করে তারা চলে গেছে। তো বাকি কাজগুলো আসলে করার জন্য আমরা প্রকৌশলীর কাছে গিয়েছি, ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে গেছি, উপজেলা শিক্ষা অফিসারের গেছি, কিন্তু তারা কোনো আমাদেরকে মানে ফলাফল দেয় না। আমাদের আসলে এই বিল্ডিংয়ের কমপ্লিট করার জন্য খুবই প্রয়োজন দরকার মনে করছি। তিনি বলছিলেন যে তারা কিন্তু খুব সমস্যার মধ্যে রয়েছেন। একটু জানতে চাই, এখানে বলছিলেন যে মাদকের আড্ডা কারখানায় পরিণত হয়েছে। আসলে এই স্কুলটি না হওয়াতে, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি না হওয়ার কারণে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এখন শিক্ষার পরিবর্তে এখানে মাদকের নিরাপদ জোন হিসেবে এখন গণ্য। শহরের আপনার বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে মাদক সেবন করে, আপনারা গেলে দেখতে পারবেন যে মাদক যে সেবন করে তার আপনার স্পট রয়েছে। আমরা মনে করি প্রাথমিক স্তরটাকে মূল্যায়ন করা উচিত। এই স্থাপনাটি অতি সত্বর জন্য নির্মাণ করা হয়। আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে দীর্ঘ 5 বছর ধরে অপরিত্যক্ত থাকায় ভবনটি, অর্থাৎ নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় কিন্তু সেটি মাদকের নিরাপদ জোন হিসেবে পরিণত হয়েছে। অর্থাৎ অসম্পূর্ণ ভবনটি সম্পূর্ণ করার দাবি কিন্তু এখানকার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদীর উপরের বাঁশের সাঁকোয় অন্তত 10 গ্রামের 50,000 মানুষের পারাপারের একমাত্র উপায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, এতে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে মেহেরপুরের একদম পশ্চিমে যে বাড়িবাঁকা, শালিকা, রাধাকান্তপুর এবং বন্দরের মাঝখানে যে ভৈরব নদ, সেই ভৈরব নদের উপরে কিন্তু একটি ব্রিজ রয়েছে, যেটি কিন্তু স্থানীয়রা নিজ উদ্যোগে কিন্তু বাঁশের সাঁকো দিয়ে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকে কিন্তু এখানে পারাপার হয়। সেখানে কৃষিপণ্য, রোগী, স্কুলের শিক্ষার্থী সহ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হয়। আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি সেই ভৈরব নদীর বাঁশের সাঁকোর উপরে, যেখানে মানুষ প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু পারাপার হয়। আমাদের এইখানে কিন্তু অনেকটা যে দুর্ভোগ, সেই দুর্ভোগের যে চিত্র, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে অনেকে আছে এবং ভৈরবের যে চিত্র, সেই চিত্র কিন্তু আছে। আমরা একজন কথা বলবো যে এই দীর্ঘদিনের যে আপনাদের যে সমস্যা, সেই সমস্যা আসলে এই যে এই পারাপার নিয়ে আপনাদের কি কি দুর্ভোগ? বহুত সমস্যা, মানে এমনই সমস্যা, কোনো কিছু হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই কাউরে, এরকম অবস্থা। তো এইখানে অবশ্যই একটা ব্রিজের দরকার। মানুষ এই বাড়িবাঁকা পার হয়, শালিকা পার হয়, এই চকসমনগর পার হয়, এই রাধাকান্তপুর পার হয়, হ্যাঁ, বন্দর পার হয়, কিন্তু খুবই কষ্টকর। মানে যদি এই সাঁকো ডুবি যায় তখন নৌকা দিয়ে পারাবার মানুষ ডুবি যায়। আমরা এতক্ষণ শুনছিলাম যে মানুষ কিন্তু এই নদীতে পারাপারের সময় পড়ে যায় এবং মানুষের যে দুর্ভোগ, কৃষিপণ্য থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থীরাও কিন্তু এখানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। তো
এখানে তার কৃষকদের এবং পারাপারের মানুষদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা কিন্তু বলছেন যে অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, অনেকে প্রতিশ্রুতি দিয়েও কিন্তু এই ব্রিজটি নির্মাণ হচ্ছে না। বাসের সাঁকো দিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষকে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। তো এই ছিল মেহেরপুরের রাধাকান্তপুর এবং বন্দর নিয়ে আমার কাছে জনদুর্ভোগের সর্বশেষ। চৈতি। আক্তার, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আক্তারুজ্জামান। 1 কিলোমিটারের একটি মাটির সড়ক তৈরি করতে 5 বছর ধরে মুষ্টি চাল তুলেছেন টাঙ্গাইলের গবরা ও ডুবাইল নামে 2টি গ্রামের বাসিন্দারা। সেই চাল বিক্রির টাকা দিয়ে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। সে খবর জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, বোঝাই যাচ্ছে যে 2025 সালে এসে উন্নয়নের ছোঁয়া লাগেনি 2টি গ্রামে। এই নিয়ে কি বলছে উপজেলা প্রশাসন? দেখুন চৈতি, আমি রয়েছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার যে ডুবাইল ইউনিয়নের একটি ডুবাইল গ্রাম। এটি হচ্ছে একটি প্রত্যন্ত এলাকা। সেই এলাকাতে বর্ষার সময় যদি বলি যে এই এলাকাটি তলিয়ে যায়, এর একমাত্র বাহন হিসাবে তারা নৌকা ব্যবহার করে। এই এখন শুকনো মৌসুম, এই শুকনো মৌসুমে যেহেতু সড়ক রয়েছে কাঁচা সড়ক, সেই কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী। সেই অনুপযোগী সড়ক এই স্থানীয়রা বিগত 5 বছর ধরে একটি চাল মুষ্টির ভাবে তুলে সেই চালগুলো বিক্রি করে এবং এর পাশাপাশি স্থানীয়রা কয়েক গ্রামের লোকজন এই কিছু টাকা তারা জামানত রেখে সেই টাকা দিয়ে এই সড়কের কাজ করছে। তবে এই এলাকার এসে আমরা যেটি জানতে পেরেছি যে এলাকার লোকজন বলছেন যে এই তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে এই বিগত যে জনপ্রতিনিধি ছিল, পাশাপাশি এইখানকার স্থানীয় এমপি সহ প্রশাসন লোকজনের সাথে তারা বারবার যোগাযোগ করেছে এই সড়কটি মেরামতের জন্য। তবে তারপরেও কিন্তু এই এলাকার বাসীর দুর্ভোগ কমেনি, এই সড়কটিও মেরামত হয়নি। এখন পর্যন্ত সেই সড়কটি কাঁচা রয়েছে এবং এই সড়কটিতে দেখতে পাচ্ছেন যে এই এলাকার মানুষজন তারা মাটি ফেলে এই সড়কটি সংস্কার কাজ করছেন তাদের যাতায়াতের জন্য। এই ছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল থেকে আমার কাছে সর্বশেষ। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ। এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।